মিনেসোটার মিনিয়াপলিসে আইস এজেন্টের গুলিতে রেনে গুড নিহতের ঘটনায় টানা 10 দিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। অপারেশন মেট্রো সার্জের আওতায় এ পর্যন্ত 2,500-এর বেশি প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের ফৌজদারি তদন্তের প্রতিক্রিয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। মিনিয়াপলিসে রেনে নিকোল গুড নিহতের 10ম দিন পেরিয়ে গেলেও ক্রমেই তীব্র আকার ধারণ করছে আইস বিরোধী বিক্ষোভ। শনিবারও সিটি হল সহ শহরের বিভিন্ন জায়গায় ট্রাম্প ও আইস বিরোধী বিক্ষোভে জড়ো হন শত শত মানুষ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেফতার হন বেশ কয়েকজন। দুপুরের দিকে কট্টরপন্থী সমর্থকদের একটি বিরোধী দলের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরে কট্টরপন্থী ইনফ্লুয়েন্সার জেইক লাং সহ অন্য ট্রাম্পপন্থীদের আইস বিরোধী বিক্ষোভকারীদের তোপের মুখে সরিয়ে নেওয়া হয়। এদিকে ফেডারেল কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। একে দেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন গভর্নর ওয়ালস। মেয়র ফ্রে এই তদন্তকে ভীতি প্রদর্শনের চেষ্টা বলে অভিহিত করেছেন। Let's be very clear. I've seen conduct from ICE that is disgusting and is intolerable. ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেম ওয়াকিনসহ জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তোলেন। আইসের ওপর কঠোর বিধিনিষেধ যেমন মাস্ক পরা বন্ধ করা, পরিচয় শনাক্তকরণ নিশ্চিত করা বা গ্রেফতারি পরোয়ানা বাধ্যতামূলক করার মতো পদক্ষেপ না নেওয়া হলে ডিএইচএস এর ফান্ডিং বিলে ভোট না দেওয়ার কথা স্পষ্ট জানান এই হাউস ডেমোক্র্যাট। অন্যদিকে রিপাবলিকান ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। বর্ডার জাজ টম হোমেন দাবি করেন গ্রেফতারকৃতদের 70% অপরাধী এবং বাকিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট বা জরুরি আইন প্রয়োগের হুমকি দিলেও পরে মিনিয়াপলিসে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসন দুর্নীতিগ্রস্ত এবং তারা নিজেদের নাগরিকদের বিরুদ্ধেই আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। শনিবার এমএস নাউকে তিনি আরও বলেন, আইএস এজেন্টের কর্মকাণ্ডে শহরগুলো, স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এদিকে বর্ডার পেট্রোল চিফ মাইক বান্স বলেছেন, আন্দোলন যদি সহিংস হয় তাহলে আইস সদস্যরা নিরাপত্তা বিবেচনায় মারণাস্ত্র ব্যবহার করে থাকে। এতে আইস কর্মকর্তাদের পাশাপাশি জনগণেরও নিরাপত্তা বজায় থাকে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ইমিগ্রেশন অ্যাটর্নি রোজানা বার্ডি নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরে বলেন, আইস এজেন্টরা যদি বাসায় প্রবেশ করতে চান তাহলে সবচেয়ে নিরাপদ হল জুডিশিয়াল ওয়ারেন্ট দেখতে চাওয়া। মিনিয়াপলিসে রেনে নিকোল গুডের মৃত্যুর পর থেকেই দেশজুড়ে আইস বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। উল্টো দিকে আইসের হাতে নিরপরাধ মানুষ আটক ও নানা ধরনের নির্যাতনের প্রসঙ্গ উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। এমন পরিস্থিতিকে জনগণের বিপক্ষ বলে উল্লেখ করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতা রবার্ট গার্সিয়া। এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার গার্সিয়া বলেন, ট্রাম্প প্রশাসন সহজাতভাবে দুর্নীতিগ্রস্ত এবং তারা নিজেদের নাগরিকদের বিরুদ্ধেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। গত 5-6 বছর ধরে পরিশ্রম করে পুলিশ সদস্যরা তাদের ভাবমূর্তি পুনর্নির্মাণের যে চেষ্টা করছিলেন, আইস সদস্যদের কার্যক্রমে তা ধ্বংস হচ্ছে বলেও দাবি করেন এই আইন প্রণেতা। একই সঙ্গে শহরগুলো, স্থানীয় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে আইস বিরোধী আন্দোলন দমনে প্রয়োজনে তারা মারণাস্ত্র ব্যবহার করতে পারে বলেও দাবি করেছেন বর্ডার পেট্রোল চিফ মাইক বান্স। ফক্স নিউজের এক আয়োজনে তিনি বলেন, আন্দোলন যদি সহিংস হয় তাহলে আইস সদস্যদের নিরাপত্তার বিবেচনায় মারণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এতে আইস অফিসারদের পাশাপাশি জনগণেরও নিরাপত্তা থাকে বলে উল্লেখ করেন তিনি। এ সময় মিনেসোটার গভর্নর ও মিনিয়াপলিসের মেয়রের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টের ফৌজদারি তদন্তের প্রসঙ্গে বর্ডার পেট্রোল চিফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি ক্রিস্টি নোম একদম ঠিক জায়গাতেই মনোযোগ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় এটি শতভাগ যৌক্তিক তদন্ত বলেও দাবি করেন মাইক। আইসের মুখোমুখি হলে মানুষ যেসব প্রশ্নের উত্তর জানতে চায় তা তুলে ধরেন ইমিগ্রেশন অ্যাটর্নি রোজানা বার্ডি।
তিনি বলেন, আইস এজেন্টরা যদি কথা বলার জন্য দরজা খুলতে বলেন তাহলে দরজা খুলে দেয়াকে বাসায় প্রবেশের অনুমতি হিসেবে দেখা হবে। এমন অবস্থায় সবচেয়ে নিরাপদ হলো জুডিশিয়াল ওয়ারেন্ট দেখতে চাওয়া বলে জানান তিনি। এই ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলেন, আইস এজেন্ট যদি কারো দরজায় বা ব্যক্তিগত সম্পত্তিতে থাকে তাহলে তা রেকর্ড করা বৈধ, তবে প্রতিবেশীর বাড়ির আঙিনায় থাকা অবস্থায় তার রেকর্ড করা বৈধ নয় বলেও জানান তিনি। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতায় লাগাম পড়বে বলে মনে করেন ভ্যানিটি ফেয়ারের লেখক ক্রিস হুইপল। শনিবার MS নাউকে একথা জানান তিনি। অন্যদিকে এপির সাম্প্রতিক জনমত জরিপের উদাহরণ টেনে ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতিবিদ জাস্টিন উলফার্স। ট্রাম্পের এই নিম্নমুখী জনপ্রিয়তার কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাইডেন প্রশাসনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেগান হেইস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্ণ হওয়ার মুখে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের বাধাহীন নেতৃত্ব দেশ ও বহির্বিশ্বের জন্য তৈরি করেছে এক নতুন সংকট। জনপ্রিয় ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের লেখক ক্রিস হুইপলস বলছেন, গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা কিংবা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জোরপূর্বক অপসারণে কোনো সাংবিধানিক সীমাবদ্ধতার তোয়াক্কা করছেন না ট্রাম্প। এমনকি তার চিফ অফ স্টাফ সুজি ওয়াইলসও তাকে সত্য বলার সাহস পাচ্ছেন না। ক্যাপিটল হিলে দাঙ্গার সাথে জড়িত আসামিদের ক্ষমা করা কিংবা বড় আকারের শুল্ক আরোপের ক্ষেত্রেও কারো পরামর্শের ধার ধারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও এখন আইনি বা সাংবিধানিক বিষয়ে তাকে বাধা দিতে অপারগতা প্রকাশ করছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে তবেই ট্রাম্পের একক ক্ষমতায় লাগাম টানা সম্ভব হতে পারে। অন্যথায় রিপাবলিকান পার্টির ভেতর থেকে তার কোনো বিরোধিতার সম্ভাবনা নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আরেকদিকে ট্রাম্পের মূল্যস্ফীতি জয় ও উৎপাদন বৃদ্ধির দাবিকে উড়িয়ে দিয়ে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক পরিসংখ্যানের উল্টো চিত্র তুলে ধরেন মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর জাস্টিন উলফার্স। তিনি জানান, মুদিপণ্যের দাম 2.4% বেড়েছে এবং ট্যারিফ বা শুল্ক আরোপের ফলে ক্ষুদ্র শিল্পগুলো সংকটে পড়ছে। ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে কারাদণ্ডের হুমকি দেওয়াকে তিনপট ডিক্টেটর বা স্বৈরাচারী আচরণের সাথেও তুলনা করেন এই অর্থনীতিবিদ। এপির সাম্প্রতিক জনমত জরিপে দেখা যায় 59% নাগরিক ট্রাম্পের কাজকর্মে বেশ অসন্তুষ্ট। বিশেষ করে অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ রয়েছে। ট্রাম্পের এই নিম্নমুখী জনপ্রিয়তার কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বাইডেন প্রশাসনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেগান হেইস। তিনি বলেন, এরই মধ্যে 18টি আসনে ডেমোক্রেটদের জয়ের সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। নিউ ইয়র্ক সিটির পার্ক কমিশনার হিসেবে ট্রিশিয়া শিমামুরাকে নিয়োগ দিয়েছেন মেয়র জোরান মামদানি। বহু বছর ধরে অবহেলিত এবং বাজেট কাটছাঁটের প্রথম বলি সিটির পার্কগুলোকে সরকারি অবকাঠামোর অংশ হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানান মেয়র মামদানি। এদিকে নতুন পার্ক কমিশনার বলেন, পার্কগুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন তিনি। নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণের 17তম দিনে তীব্র তুষারপাতের মধ্যেই ইস্ট রিভার পার্কে উপস্থিত হন মেয়র জোরান মামদানি। সংবাদ সম্মেলনে সিটি পার্ক কমিশনার হিসেবে ট্রিশিয়া শিমামুরার নিয়োগের কথাও জানান এই তুষারপাতের মাঝেই। মেয়র মামদানি বলেন, সিটির বাসিন্দারা মনকে শান্ত করার জায়গা হিসেবে পার্ককে খুঁজে বের করেন, তবে বহু বছর ধরে পার্কগুলো অবহেলিত হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, বাজেট কাটছাঁটে সবার আগে বলি হয় পার্কগুলো। এ সময় জনপরিকাঠামো পরিবর্তনে পার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা প্রকাশ করেন সিটি মেয়র। ফ্রেডেরিক ল অলমস্টেডের উদ্ধৃতি দিয়ে মেয়র মামদানি বলেন, পার্ক হলো সেই জায়গা যেখানে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে আসে এবং প্রতিটি মানুষ তার উপস্থিতি দিয়েই অন্যের উপস্থিতিকে সমৃদ্ধ করে। পার্কগুলোকে সৃজনশীলতার কেন্দ্র, কমিউনিটির জায়গা হিসেবে উল্লেখ করে মেয়র মামদানি বলেন, মানুষের জন্য পার্কের সুযোগ বাড়ানোই নতুন কমিশনারের লক্ষ্য। স্বাগত বক্তৃতায় ট্রিশিয়া শিমামুরা বলেন, পার্ক হলো দেশের সবচেয়ে বড় ব্যাকইয়ার্ড, যেখানে শিশুরা খেলে, পরিবারের মানুষেরা নিরাপদে সময় কাটায়। একই সঙ্গে 30,000 একর পার্কল্যান্ড, খেলার মাঠ, স্পোর্টস কোর্ট, কমিউনিটি গার্ডেন ও রিক্রিয়েশন সেন্টারই হচ্ছে নিউ ইয়র্কারদের সাশ্রয়ী বিনোদনের কেন্দ্র, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান নতুন নিয়োগ পাওয়া এই পার্ক কমিশনার। ট্রিশিয়া বলেন, প্রতিটি পার্কে বাড়ির ওঠানের মতো গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। প্রোগ্রামিং, সাংস্কৃতিক উৎসব ও প্রকৃতির সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেয়া এবং পার্ক ব্যবস্থাকে রক্ষা ও শক্তিশালী করতে আপোষহীন থাকার অঙ্গীকারও করেন তিনি।
সিডিসির পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে দেশজুড়ে এখন পর্যন্ত অন্তত 18 মিলিয়ন মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 230,000 রোগী এবং প্রাণ হারিয়েছে 9,300 জন। সবচেয়ে আশঙ্কাজনক হলো শিশুদের মৃত্যুর হার। চলতি সপ্তাহে 32 জন শিশু ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে মারা যায়। সাবক্লেড কে নামক নতুন একটি ভ্যারিয়েন্ট এই পরিস্থিতির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা। নিউ জার্সির হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, নতুন এই ভ্যারিয়েন্টের কারণে রোগীদের শরীরে আগের চেয়ে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। ফ্লু আক্রান্ত 2 বছর বয়সী শিশু আইজোয়া ক্যাস্টিলোর মা জানান, তার সন্তানের শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় খিঁচুনি শুরু হয়। দুঃখজনকভাবে এর পরের দিনই শিশুটি মারা যায়। তার মা জানান, আইজোয়াকে টিকা দেওয়া হয়নি। শিশুদের সার্বজনীন টিকা দেওয়ার সুপারিশ থেকে সিডিসি সম্প্রতি সরে দাঁড়ালেও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠনগুলো অভিভাবকদের এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানাচ্ছে। এই মৌসুমের ফ্লু সংক্রমণের ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে নিউ হ্যাম্পশায়ারের হাসপাতালগুলোতে। গত মৌসুমগুলোর তুলনায় এবছর ইনফ্লুয়েঞ্জায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 গুণ। হাসপাতালগুলোর উপচে পড়া ভিড়ের বাইরেও আরএসভি এবং কোভিড-19 মতো শ্বাসতন্ত্রের ভাইরাসের উপস্থিতি দেশের জনস্বাস্থ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে তাদের জন্য আরএসভি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। যেহেতু এই ভাইরাসগুলোর লক্ষণগুলো প্রায় একই রকম, তাই চিকিৎসকরা দ্রুত রোগ শনাক্তকরণের উপর বিশেষ জোর দিচ্ছেন। এই সংকট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রভাব ফেলছে। এরই মধ্যে সংক্রমণের তীব্রতায় বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আক্রান্তদের সপরিবারের চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।